আজকে আমরা দেখব সংবিধানের যে কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক বডি তার গঠন। দেখো, আমাদের ভারতের সংবিধানের কনস্টিটিউশনাল বডির গঠন দেখার আগে জানতে হবে আমাদের দেশ কীভাবে শাসিত হচ্ছে। তো দেখো, আমাদের দেশে শাসিত হওয়ার চারটে স্তম্ভ আছে বা 4 পিলার আছে। চারটে স্তম্ভের উপরে আমাদের দেশ শাসিত হয়। স্তম্ভ চারটে কী কী দেখে নিই আমরা। একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক বডি, একটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি সাংবিধানিক বডি, যেমন লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, বিধান পরিষদ। সেকেন্ড থিং দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এক নম্বর ছিল কনস্টিটিউশনাল বডি, 2 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি কারা? বিভিন্ন আমলারা বা অফিসাররা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। থার্ড থিং কি দেখো, জুডিশিয়ারি সিস্টেম বা আইন ব্যবস্থা। একটা আছে কোর্ট আর একটা আছে পুলিশ সিস্টেম। আর এই তিনটে স্তম্ভের বাইরেও আরেকটা স্তম্ভ বলা হয়, যাকে বলা হয় ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ, সেটা হলো জার্নালিজম বা সাংবাদিকতা। পরীক্ষার প্রশ্ন আসে যে চতুর্থ স্তম্ভ বা ফোর্থ স্টেট বলতে কি বুঝি, তার উত্তর কিন্তু জার্নালিজম হবে। এই চারটে স্তম্ভের উপর ভিত্তি করে কিন্তু আমাদের দেশ শাসিত হচ্ছে। তো আজকের আলোচ্য বিষয় ছিল সাংবিধানিক বডি। দেখো, সাংবিধানিক বডিতে প্রথম আসে পার্লামেন্ট। এই পার্লামেন্ট কী কী নিয়ে তৈরি? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। এই রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নিয়ে আমরা পরে আলোচনা করছি। দেখো, এটা ছিল কেন্দ্রের বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলি আমরা। দেন দেখি রাজ্যের ক্ষেত্রে দুটি ভাগ, একটা রাজ্য বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর এটি হচ্ছে বিধান পরিষদ, যাকে বলছি আমরা লেজিসলেটিভ কাউন্সিল। সব রাজ্যে আবার 2 কক্ষ বিশিষ্ট কিন্তু আইনসভা নেই। কিছু রাজ্যে রয়েছে, যে কটা রাজ্যে রয়েছে সে কটার নাম আমি বলছি। দেখো, যে রাজ্যে আমাদের বিধান পরিষদ রয়েছে তাকে আমরা ছোট করে মনে রাখতে পারি এই শর্টকাটটার মধ্যে, টুম্বাক। এই কটা রাজ্যে কিন্তু বিধান পরিষদ রয়েছে, যেমন কি টিতে তেলেঙ্গানা, ইউতে উত্তরপ্রদেশ, এমে মহারাষ্ট্র, বিতে বিহার, এতে অন্ধ্রপ্রদেশ, কেতে কর্ণাটক। এই কটা রাজ্যে কিন্তু বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে বা লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, এতেও কিন্তু আগে 2 কক্ষ ছিল, বিধানসভা ও বিধান পরিষদ। 1969 সালে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে এই লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু বিলোপ করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু একটাই আইন কক্ষ রয়েছে, এটা রাজ্য বিধানসভা। এইবার দেখবো আমরা লোকাল বডিসগুলি। লোকাল বডিসে দেখো 2 রকম রয়েছে, একটা পৌরসভা, একটা পঞ্চায়েত। পৌরসভাগুলি কি আছে? কতগুলো ওয়ার্ডে বিভক্ত আছে। আর পঞ্চায়েত সিস্টেম দেখো, বর্তমানে আমাদের ভারতবর্ষের পঞ্চায়েত সিস্টেমকে 3 টিয়ার সিস্টেম বলা হয় বা 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বলা হয়। কি দেখো, গ্রাম লেভেলে বা গ্রাম সংসদ লেভেলে গ্রাম পঞ্চায়েত, যাকে বলছি আমরা জিপি, এর প্রধানকে পঞ্চায়েত প্রধান। কতগুলি সংসদ নিয়ে পরিচিত এটা গঠিত গ্রাম পঞ্চায়েত। কতগুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হয় একটা পঞ্চায়েত সমিতি, যা সমষ্টি স্তরে বা ব্লক স্তরে রয়েছে, যার প্রধান হলো সভাপতি। এরপরে জেলা স্তরে রয়েছে জেলা পরিষদ। এই জেলা স্তরের সর্বপ্রধানকে বলা হয় সভাধিপতি। এই প্রত্যেকটা স্তরের প্রধানের নাম কিন্তু পরীক্ষায় আসে, কোন স্তরের প্রধানকে কি বলা হয়। আর 3-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু আমাদের দেশে রয়েছে বর্তমানে। এটা ছিল বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ। সুপারিশে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা বর্তমানে 3-স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। এই যে লোকসভা, রাজ্যসভা বা রাজ্য বিধান পরিষদ বা রাজ্য বিধানসভা আর এই পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই সমস্ত সদস্যরা কিন্তু ইলেক্টেড হন বা নির্বাচিত হন বা কিছু কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে নির্বাচিতও হন। তো আমরা দেখলাম ইলেক্টেড একটা আর প্যাসিভলি ইলেক্টেড একটা, এছাড়াও কিছু মনোনীত হবেন, যাকে বলবো আমরা নমিনেটেড প্রার্থী। এইবার দেখবো আমরা পার্লামেন্টের স্ট্রাকচার বা পার্লামেন্টের গঠন। দেখো, ভারতের পার্লামেন্ট বা সংসদ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা
লোকসভার নাম নিম্নকক্ষ, রাজ্যসভার নাম উচ্চকক্ষ, এই নিয়ে গঠিত। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই আসে যে পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত। তো পার্লামেন্টের তিনটে অংশ, একটা রাষ্ট্রপতি, 2 লোকসভা, 3 রাজ্যসভা। দেখো পার্লামেন্টের আর বিষয় যেগুলো জানার দরকার, আমাদের ভারতীয় পার্লামেন্ট বা ভারতের যে সংসদ, এই দেখো ডান দিকে ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা ডিজাইন করেছিলেন কিন্তু এডউইন লুটিয়েন্স আর হারবার্ট বেকার। এটার কিন্তু নকশা বা ডিজাইন করেছিলেন কিন্তু এরা দুইজন। এছাড়াও এক্সট্রা জেনে রাখো, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে আধুনিক দিল্লি বা মডার্ন দিল্লির কিন্তু প্রতিষ্ঠাতা বা রূপকার, প্রতিষ্ঠাতা নয়, এর যে ডিজাইনার তিনি ছিলেন এডউইন লুটেন্স কিন্তু মডার্ন দিল্লির কিন্তু রূপকার বা স্থপতি। পরবর্তী টপিক যেটা জানতে হবে সেটা আমাদের হলো, দেখো এই যে ভারতের সংসদের গঠন, এটা সংবিধানের ৭৯ নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে। আর স্বাধীন ভারতের প্রথম সংসদ গঠিত হয় ১৯৫২ খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম সংসদ গঠিত হয় ১৯৫২ খ্রিস্টাব্দে। সংসদের প্রধান কাজ যেগুলো রয়েছে এবার দেখছি আমরা, যে সংসদ পার্লামেন্টের কাজ কী। পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী কি দেখো, প্রথমত আইন বিষয়ক ক্ষমতা আছে, মানে কোনো আইন তৈরি বা আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের আছে। অর্থ বিষয়ক ক্ষমতা আছে, অর্থাৎ দেশে কত কী খরচ হবে সেই অর্থ বিষয়ক ক্ষমতা কিন্তু পার্লামেন্টের হাতে আছে। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, যেমন শাসন বিভাগ কীভাবে চলবে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের রয়েছে। সংবিধান সংশোধনী ক্ষমতা, কোনো সংবিধানের কোনো আর্টিকেল যদি পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে কিন্তু সংবিধানকে সংশোধন করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের রয়েছে। বিচার সংক্রান্ত ক্ষমতা রয়েছে, বিচার বিভাগীয় কোনো পরিবর্তন পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু নিয়ে আসা সম্ভব। তো এই 5টি ধরনের কিন্তু পার্লামেন্টারি ক্ষমতা কিন্তু আমরা আমাদের দেশের পার্লামেন্টে দেখতে পাই। এবার একটু দেখে নিই লোকসভা রাজ্যসভা সম্পর্কিত তথ্যগুলো দেখি। দেখো লোকসভা যাকে বলছি আমরা হাউস অফ পিপল, লোকসভার সদস্যদের কালে ন্যূনতম বয়স লাগবে 25 বছর। লোকসভা ভারতে প্রতিষ্ঠা হয়েছিল 1952 সালের 13ই মে। লোকসভার যে সদস্য তারা কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড হয়, মানে আমরা ভোট দিয়ে ডিরেক্টলি, সাধারণ নাগরিক সরাসরি ভোট দিয়ে ডিরেক্টলি ইলেক্টেড করে পাঠানো হয়। যেমন আমরা এমপি নির্বাচন করি বা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করি লোকসভা ভোটের মাধ্যমে। যেমন বর্তমানে দেখো কিছুদিন আগে যেমন 17তম লোকসভা নির্বাচন গেল, সেটা 2019 সালে এপ্রিল মাসে সংগঠিত হয়েছিল। তো আমরা এই লোকসভা ভোটের মাধ্যমে আমরা আমাদের এলাকার থেকে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করে পাঠিয়েছিলাম। তো তোমরা যেটা করবে, তোমরা নিজস্ব এলাকার সমস্ত এমপিদের নাম তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার দেখব লোকসভার কার্যকাল। দেখো লোকসভার কার্যকাল বর্তমানে 5 বছর, তবে 1978 সালের আগে এটা কিন্তু 6 বছর ছিল। লোকসভার কার্যকাল 6 বছর ছিল। 44তম সংবিধান সংশোধনী বা 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978 সালে লোকসভার কার্যকাল 6 থেকে কমিয়ে কিন্তু 5 বছর করা হয়েছে। তো লোকসভার কার্যকাল কত? 5 বছর। এইবার দেখব লোকসভার সদস্য সংখ্যা। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কিন্তু 552 জন, কিন্তু লোকসভায় অরিজিনালি আছে 545 জন। এছাড়াও লোকসভাতে 2 জনকে নমিনেশন দেওয়া দিতে পারেন রাষ্ট্রপতি। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে কিন্তু রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারেন। তাহলে লোকসভায় ডিরেক্টলি ইলেক্টেড সদস্য সংখ্যা হচ্ছে 545, আর লোকসভায় নমিনেটেড প্রার্থী হচ্ছে 2 জন। তাহলে এই বিষয়টা একটু ভালো করে মনে রেখো, লোকসভায় সদস্য ডিরেক্টলি ইলেক্টেড 545 আর নমিনেটেড 2 জন, তাও অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে রয়েছে। এই অ্যাংলো ইন্ডিয়ান কাদের বলছে? ব্রিটিশরা চলে যাওয়ার পরে যেসব ইউরোপীয় লোকেরা ভারতবর্ষে থেকে গেছে তাদের আমরা অ্যাংলো ইন্ডিয়ান বলছি। যেমন বর্তমানে আছেন জর্জ বেকার বাংলা চলচ্চিত্র জগতের একজন নক্ষত্র, উনি কিন্তু লোকসভার সদস্য হিসেবে আছেন, নমিনেটেড সদস্য হিসেবে। এছাড়া লিয়েন্ডার পেস তোমার নাম শুনেছ, জনপ্রিয় টেনিস প্লেয়ার, উনিও কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির। লোকসভার প্রধানকে স্পিকার বলা হয়। বর্তমান স্পিকারের নামও জেনে রাখবে। বর্তমান স্পিকারের নাম হচ্ছে ওম বিড়লা। এই প্রত্যেক সময়ের স্পিকারের নামটা পরীক্ষা দিতে রাখা জেনে নিন। প্রসঙ্গত আরেকটা জিনিস মনে রেখো যে প্রথম স্পিকার ছিলেন কিন্তু জি.ভি. মাভলঙ্কার ছিলেন প্রথম, আর প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার। এই তথ্য দুটো তোমাদের জানতে হবে, পরীক্ষায় কিন্তু এটা আসে।
বর্তমান স্পিকার, প্রথম স্পিকার ও প্রথম মহিলা স্পিকার। দেখো লোকসভা সম্বন্ধে আর দুটো তথ্য জেনে রাখো। দীর্ঘতম লোকসভা ছিল পঞ্চম লোকসভা, সবচেয়ে বেশি সময় ধরে চলা লোকসভা ছিল পঞ্চম লোকসভা। আর একটা দেখো, এর মেয়াদ 5 বছর হলেও জরুরি অবস্থায় কিন্তু 6 মাস বৃদ্ধি করা যায়। আর একটা বিষয় যেটা জানার দরকার, সেটা হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন। যদি দেখো লোকসভার কার্যকাল শেষ হওয়ার আগেই প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে লোকসভাকে ভেঙে দিতে পারেন। লোকসভার সদস্যদের যোগ্যতা, তো দেখো লোকসভার সদস্য হতে গেলে তাকে ভারতের সিটিজেন হতে হবে, বয়স 25 বছর হতে হবে, কোনো রকম লাভজনক সংস্থার অধিকারী হলে হবে না, কোনো রকম লাভজনক বা হাউস অফ প্রফিটের কোনো অধিকারী হলে হবে না, তাকে দেউলিয়া হলে চলবে, ইনসলভেন্ট হলে চলবে না, এবং তার মেন্টাল স্টেবিলিটি ঠিক থাকতে হবে। আর তাকে অবশ্যই কোনো রেজিস্টার্ড ভোটার হবে যে কোনো একটা নির্দিষ্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির একটা নির্দিষ্ট ভোটার কিন্তু তাকে হতে হবে। এই ছিল লোকসভার সদস্য হওয়ার প্রাথমিক যোগ্যতা। এবার দেখো লোকসভার সদস্যদের যোগ্যতা কীভাবে চলে যেতে পারে। দেখো যদি কোনো পার্টির মেম্বারশিপ ত্যাগ করে বা কন্টিনিউয়াস 60 দিন বা 2 মাস যদি কোনো ইনফরমেশন ছাড়াই লোকসভায় অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু লোকসভার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে। এই দুটো কিন্তু জরুরি কন্ডিশন রয়েছে লোকসভার সদস্যপদ বাতিল হওয়ার। দেখো লোকসভার সদস্যরা যারা রয়েছে তারা তাদের রেজিগনেশন কিন্তু স্পিকারের কাছে পাঠাতে পারেন। লোকসভার প্রধান স্পিকারের কাছে পাঠাবেন। লোকসভার যারা সদস্য তারা যদি লোকসভার সদস্যপদ ত্যাগ করতে হয় তাহলে পদত্যাগপত্র বা রেজিগনেশন কিন্তু স্পিকারের কাছে দেবেন। এইবার দেখো স্পিকার কিন্তু যখন থাকেন না তখন কিন্তু ডেপুটি স্পিকার তার জায়গায় কাজ করেন। আর ডেপুটি স্পিকারও যখন থাকেন না তখন কিন্তু সিনিয়র মোস্ট সদস্য যিনি লোকসভার আছেন তিনি কিন্তু লোকসভার স্পিকারের দায়িত্বভার সামলাবেন। এবার একটা টার্ম আমরা জানবো যাকে বলছি আমরা প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার কি? যখন কোনো একটা লোকসভা মেয়াদ শেষ হয়ে যায়, সেই লোকসভার মেয়াদ শেষ হওয়ার থেকে পরবর্তী লোকসভা গঠন হওয়া পর্যন্ত যিনি স্পিকারের দায়ভার সামলাবেন তাকে বলা হয় প্রোটেম স্পিকার। এইবার দেখো এনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেম্বারদের যারা আছে তাদের ওথ নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রোটেম স্পিকারের, যারা মেম্বার আছে তাদের ওথ বা শপথ নেওয়া। আরেকটি বিষয় স্পিকার সম্বন্ধে জেনে রাখো, যদি কোনো সিদ্ধান্তে লোকসভার স্পিকার কিন্তু প্রথমে কিন্তু ভোটদান করেন না। যদি ডেডলক সিচুয়েশন হন তবে তিনি কাস্টিং ভোট দিয়ে কিন্তু সেই ডেডলকটাকে রিমুভ করেন। মানে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে তিনি কাস্টিং ভোট, এই কাস্টিং ভোট শব্দটা খুব জরুরি, কাস্টিং ভোট দিয়ে কিন্তু তিনি সেই ডেডলকটাকে রিমুভ করেন। লোকসভা স্পিকার যিনি রয়েছেন তাকে যদি পদত্যাগপত্র দিতে হয়, লোকসভা স্পিকার যিনি রয়েছেন তাকে পদত্যাগপত্র দিতে হলে কিন্তু তিনি দেবেন ডেপুটি স্পিকারের কাছে কিন্তু পদত্যাগপত্র পাঠাবেন। আর একটা জিনিস দেখো, লোকসভার যিনি স্পিকার তার মায়না দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এই ফান্ড দুটো আছে, এই ফান্ড দুটো, একটা কন্টিজেন্সি, একটা কনসলিডেটেড ফান্ড। এই ফান্ডগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। যদি লোকসভার স্পিকারকে সরাতে হয় তাহলে কিন্তু 14 দিন আগে থেকে নোটিশ দিতে হবে, না হলে কিন্তু লোকসভা স্পিকারকে কিন্তু সরানো যাবে না। দেখো তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমি যে তথ্যগুলো দিলাম সেগুলো কিন্তু তোমরা পরপর খাতায় লিখে রাখো। বইতে বা অন্যান্য জায়গায় অনেক বেশি তথ্য দেওয়া রয়েছে, অনেক বেশি ডেটা দেওয়া রয়েছে। ইনিশিয়াল স্টেজে তোমরা যখন পড়াশোনা শুরু করবে বা পুলিশ বা ডিফেন্সের কোনো পরীক্ষা দেবে, যেমন WBP বা অন্যান্য পরীক্ষাগুলো দেবে, তখন কিন্তু এই তথ্যটুকুই বেশি লাগবে। বাকিগুলো তোমরা পরে পড়ো, আগে এগুলো লিখে রেখো তারপরে পড়ো, নইলে লোকসভা বা রাজ্যসভা নিয়ে একটা করে ক্লাসই হয়ে যাওয়া সম্ভব। এইবার আসবো রাজ্যসভার কথায়। হ্যাঁ, রাজ্যসভাকে আমরা বলছি উচ্চকক্ষ বা হাউস অফ স্টেট, বলছি আমরা হাউস অফ স্টেট। দেখো রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স হতে হবে। রাজ্যসভার প্রতিষ্ঠা হয়েছে 1952-এর 3রা এপ্রিল। এই রাজ্যসভার যারা সদস্য তাদের নির্বাচন হয় পরোক্ষ প্রকৃতির। এই পরোক্ষ প্রকৃতির প্যাসিভলি ইলেক্টেড কি হয় দেখো যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তাদের যারা আবার নির্বাচিত হয়ে কিন্তু রাজ্যসভায় যান, অর্থাৎ রাজ্য বিধানসভায় বা স্টেট অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়ে আছেন তারা ভোট দিয়ে পাঠাবেন এই রাজ্যসভায় প্রতিনিধিদের। আর এই স্টেট অ্যাসেম্বলিতে কারা নির্বাচন করবে? এই স্টেট অ্যাসেম্বলিতে কিন্তু সাধারণ জনগণ করবে। অর্থাৎ সাধারণ জনগণের নির্বাচিত প্রতিনিধি যখন নির্বাচিত হয় তখন তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। সাধারণ লোকের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা যখন আবার নির্বাচন করবেন তখন হবে পরোক্ষ নির্বাচন।
প্রসঙ্গত মনে রাখবে, রাজ্যসভার কোনো কার্যকাল হয় না, এটা একটা স্থায়ী কক্ষ। রাজ্যসভাকে ভাঙা যায় না, এটা একটা স্থায়ী কক্ষ। তবে এদের সদস্যদের মেয়াদ কিন্তু 6 বছর। একজন সদস্যদের মেয়াদ 6 বছর। প্রত্যেক 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। প্রত্যেক 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করবেন। এটা মনে রাখো, এটা কিন্তু স্টেবল কক্ষ বা স্থায়ী কক্ষ। আবার এখানে দেখো, লোকসভায় যেমন 2 জনকে নির্বাচন করা যাচ্ছিল, ঠিক তেমনই দেখো রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জনকে মনোনয়ন দিতে পারেন। লোকসভায় যেমন 2 জনকে মনোনয়ন দিতে পারছিলেন, তেমন রাজ্যসভায় কিন্তু রাষ্ট্রপতি 12 জনকে মনোনয়ন দিতে পারেন। এই মনোনয়ন বা নমিনেটেড কোত্থেকে করতে পারে এরা? দেখো, সমাজের বিভিন্ন বিখ্যাত শ্রেণী যেমন সাহিত্য, কলা বিভাগ, বিজ্ঞান, সমাজসেবা প্রভৃতি জায়গা থেকে আসেন। তবে খেলার থেকে প্রথম রাজ্যসভার সদস্য হয়েছেন কিন্তু শচীন তেন্ডুলকর প্রথম ক্রীড়াবিদ যিনি রাজ্যসভার সদস্য কিন্তু হয়েছিলেন। এই রাজ্যসভার প্রধানকে বলা হয় রাজ্যসভার প্রধান। এটি হয় উপরাষ্ট্রপতি। পদাধিকার বলে উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সভাপতি বা রাজ্যসভার প্রধান। এটা পরীক্ষায় আসেন। উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সদস্য না, তৎসত্ত্বেও কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার প্রধান। পরীক্ষার প্রশ্নটা তোমাদের কাছে এইভাবে আসবে যে কোন সভার সভাপতি সেই সভার সদস্য নন। সেটা হলো রাজ্যসভা। উত্তর হবে রাজ্যসভার সভাপতি কিন্তু রাজ্যসভার সদস্য নন, উপরাষ্ট্রপতি। প্রসঙ্গত বলে রাখি, উপরাষ্ট্রপতি যে সাম্মানিকটা পান, যে পয়সাটা পান, সেটা কিন্তু উপরাষ্ট্রপতি হওয়ার জন্য পান না, সেটা পান তিনি এই রাজ্যসভার সভাপতি হওয়ার জন্য। তাহলে উপরাষ্ট্রপতির যে মায়না বা স্যালারি, সেটা কিন্তু রাজ্যসভার সভাপতিত্ব করার জন্য তিনি পান। দেখো, রাজ্যসভা সম্বন্ধে আর যে তথ্যগুলো তোমাদের জানতে হবে, আরেকটা নাম হচ্ছে কাউন্সিল অফ স্টেট। এর সদস্য সংখ্যা মোট হচ্ছে 250 জন। এইমাত্র বললাম যে 12 জনকে নমিনেটেড করতে পারেন রাষ্ট্রপতি। এবার দেখো যে চেয়ারম্যান পদাধিকার বলে উপরাষ্ট্রপতি, উনি ওই সভার সদস্য নন। এইবার চলে আসবো লোকসভা ও রাজ্যসভার আসন সংখ্যা সংক্রান্ত তথ্যে। দেখো, লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের 82টি। এই লোকসভায় কটা আসন থাকবে সেটা কিন্তু জনসংখ্যার অনুপাতে বা সংখ্যার নিরিখে কিন্তু এইটা নির্দেশ করা হয়েছিল বা এটা ঠিক করা হয়েছিল 1 to a million তৎকালীন সময়ে। সেই রেসপেক্টে কিন্তু এখনও সেই অনুপাতে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক লোক উত্তরপ্রদেশে বেশি, সেই জন্য লোকসভায় আসন সংখ্যা কিন্তু উত্তরপ্রদেশে বেশি। দেখো, পশ্চিমবঙ্গের লোকসভার আসন 42টা এবং এই লোকসভার আসন কিন্তু জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট আছে। চলে আসি রাজ্যসভা। এই রাজ্যসভায় দেখি আমরা, এই রাজ্যসভায় সবচেয়ে বেশি আসন আছে উত্তরপ্রদেশে, সেটা 31টা। এবং পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে রাজ্যসভার যে আসন সংখ্যা সেটি হল 16টি। পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে 16টি, রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16টি। এই তথ্যগুলো আসে উত্তরপ্রদেশে 82টা লোকসভায়, পশ্চিমবঙ্গে 42টা, রাজ্যসভায় উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি 31টা, আর ওয়েস্ট বেঙ্গল কিন্তু 16টা। এবার দেখো, লোকসভার কিছু বেসিক ফিচার্স বা লোকসভার কিছু বেসিক কাজ যেটা শুধু লোকসভাতেই সম্ভব সেটা দেখে নাও। যেমন অর্থ বিল, একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আর্টিকেল 110-এ আছে, 110 নম্বর আছে। এতে কিন্তু একচ্ছত্র ক্ষমতা লোকসভা ভোগ করে। এই অর্থ বিলের ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা লোকসভা ভোগ করে। কীরকম দেখো, কোনো অর্থ বিল যদি পাশ হলো, তো রাজ্যসভার কোনো সম্মতি ছাড়াই কিন্তু অর্থ বিল পাশ হওয়া সম্ভব। এমনকি রাষ্ট্রপতিও এটাকে হোল্ড করে রাখতে পারেন না। কীরকম দেখো, অর্থ বিল মনে করে একটা পাশ হলো, সেটা মনে করো রাষ্ট্রপতির প্রেসিডেন্টের কাছে গেল বা রাষ্ট্রপতির কাছে গেল। রাষ্ট্রপতি এটাকে পুনরায় ফেরত পাঠালেন লোকসভাতে বিবেচনা করার জন্য। প্রথমবার ফেরত পাঠালেন, ঠিক আছে, কিন্তু এটা যদি দ্বিতীয়বার যদি রাষ্ট্রপতির কাছে যায়, তাহলে উনি দ্বিতীয়বার এটাকে অ্যাপ্রুভ করে ফেরত পাঠাতে বাধ্য। যদি 14 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে ফেরত না পাঠান, তাহলে ধরে নেওয়া হয় রাষ্ট্রপতির বিলটির প্রতি সম্মতি আছে। এই 14 দিন সংখ্যাটা খুব জরুরি। এই 14 দিনের মধ্যে কিন্তু রাষ্ট্রপতিকে দ্বিতীয়বারের ক্ষেত্রে সম্মতি দিতে হয়। আরেকটি বিষয় যেটি আলোচনা করেছিলাম আমরা, যে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কিন্তু প্রধানমন্ত্রী তথা লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকে, লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকবেন। এই যে মন্ত্রিপরিষদ কিন্তু প্রধানমন্ত্রী বা লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। এবার দেখি রাজ্যসভার কয়েকটি বিশেষ ক্ষমতা। হচ্ছে নতুন করে সর্বভারতীয় পরীক্ষার আয়োজন করতে পারে। যে কোনো সর্বভারতীয় পরীক্ষা কিন্তু সংক্রান্ত ক্ষমতা কিন্তু রাজ্যসভার কাছে রয়েছে, এটি আর লোকসভার কাছে নেই। আবার দেখো সর্বভারতীয় কৃত্তক সৃষ্টি করতে পারে, অর্থাৎ ইউপিএসসির যে কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়ার ক্ষেত্রে রাজ্যসভা কিন্তু একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এটা কিন্তু আবার লোকসভার এই ক্ষমতাটা নেই। অর্থ বিলের ক্ষেত্রে যেমন
লোকসভার একচ্ছত্র ক্ষমতা ছিল, তেমনি সর্বভারতীয় পৃথক সৃষ্টি করতে কিন্তু রাজ্যসভার একচেটিয়া ক্ষমতা রয়েছে। যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে রাজ্যসভার ক্ষেত্রে, দেখো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কিন্তু সংসদীয় আইন প্রণয়নের ব্যবস্থা করতে পারে। এই তালিকা তিনটে আছে, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, আর একটা যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট। এই লিস্টগুলোর মধ্যে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে কিন্তু সংসদীয় আইন প্রণয়নের ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করতে পারে। এবার আমরা লোকসভা ও রাজ্যসভার আসন সংক্রান্ত বিষয়গুলো সম্বন্ধে পরিষ্কার চিত্র বা ধারণা নিই। দেখো লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত রয়েছে, দেখো 552 জন। লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত, 550 জন। এই 2 জন করে সদস্যকে রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে মনোনীত করেন। এটি আছে 331 নম্বর ধারাতে। দেখো এই 552 জনের মধ্যে কোথা থেকে কতজন আসবে, দেখো রাজ্য থেকে আসবে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে 20 জন, রাষ্ট্রপতি মনোনীত করবেন 2 জনকে। আর 545 জনের মধ্যে দেখো রাজ্য থেকে আসবে 530 জন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবেন 13 জন, রাষ্ট্রপতি মনোনীত করবেন 2 জন। আশা করি চিত্রটা এখানে লোকসভার সদস্য সংখ্যার চিত্রটা পরিষ্কার হয়েছে। এইবার দেখো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য 250 জন, নির্বাচিত সদস্য আছেন 238 জন। রাষ্ট্রপতি 12 জনকে ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে মনোনয়ন দিতে পারেন, মনোনীত করতে পারেন, এটা মনে রাখো, মনোনীত করতে পারেন। এটা আছে সংবিধানের 80 নম্বর ধারাতে। দেখো 250 জনের মধ্যে 234 জন রাজ্য থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 4 জন, রাষ্ট্রপতি মনোনীত করবেন 12 জনকে। আবার দেখো 245 জনের মধ্যে 229 জন রাজ্য থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 4 জন এবং রাষ্ট্রপতি মনোনীত করেন 12 জন। তবে জম্মু কাশ্মীর কিন্তু বর্তমানে আর রাজ্য নেই, সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ার পরে এই ফিগারগুলোতে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা একটা রয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এই ফিগারের পরিবর্তনগুলো তোমাদের কাছে দেখি। এইবার দেখো লোকসভা রাজ্যসভা সম্বন্ধে যে জরুরি তথ্যগুলো আমাদের আর জানার দরকার, সেটা একটা শব্দ রয়েছে কোরাম। কোরাম শব্দ কি? যখন বৈধ অধিবেশন হওয়ার জন্য 1/10 সদস্যকে মানে 1/10 সদস্যকে উপস্থিত থাকতেই হয়, একে বলা হয় কোরাম। কোরাম না হলে কিন্তু বৈধ অধিবেশন হয় না। এটা রয়েছে সংবিধানের 100 নম্বর ধারায়। পরবর্তী আসি লোকসভার অধিবেশনগুলো, এই নিয়ে আজকাল প্রশ্ন আসছে খুব। লোকসভার অধিবেশনগুলো দেখো সংবিধান অনুযায়ী 2 বার অন্তত লোকসভায় অধিবেশন ডাকতেই হয়। লোকসভার অধিবেশন বছরে 2 বার হতেই হয় এবং দুটোর মধ্যে ডিফারেন্স 6 মাসের বেশি হলে কিন্তু চলবে না। এছাড়া দেখো ভারতের রাষ্ট্রপতি নির্দিষ্ট সময়ান্তর পার্লামেন্টের অধিবেশন ডাকতে পারেন। প্রতি বছর কমপক্ষে 2টো অধিবেশন ডাকতেই হয়। কোনটা কোনটা দেখো, একটা হলো বাদল অধিবেশন বা মনসুনাল অধিবেশন, যেটা জুলাই আগস্ট মাসে হয়, এবং একটি হলো শীতকালীন অধিবেশন, যেটা নভেম্বর ডিসেম্বর মাসে হয়। আবার দেখো আরেকটি অধিবেশনও ডাকা হয়, সেটা হচ্ছে বাজেট অধিবেশন, যেটা ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে হয়। এটা সবচেয়ে লংগেস্ট অধিবেশন হয়। পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক 6 মাসের গ্যাপ থাকতে পারে। এই যে বাদল অধিবেশন বা শীতকালীন অধিবেশন, এর মধ্যে গ্যাপ ম্যাক্সিমাম 6 মান্থের হতে পারে। আবার একটা জিনিস দেখো, এই যে যৌথ অধিবেশন যদি হয় লোকসভা রাজ্যসভার, এর সভাপতিত্ব করবেন কিন্তু স্পিকার। পরবর্তী টপিক দেখব যৌথ অধিবেশন। আমরা যৌথ অধিবেশন, এটার কথা লেখা আছে আর্টিকেল 108 নম্বর। 108 নম্বর ধারা কিন্তু যৌথ অধিবেশন সংক্রান্ত কথা লেখা রয়েছে। দেখো অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল বাদে অন্যান্য বিল নিয়ে 2টো কক্ষের মধ্যে যদি মতানৈক্য দেখা যায়, তাহলে এর আহ্বান করেন রাষ্ট্রপতি। এর সভাপতিত্ব করবেন কে? স্পিকার। আরেকটা জেনে রাখো, এই যৌথ অধিবেশনে লোকসভা ও রাজ্যসভার সদস্য বাদে বাইরের লোক হিসেবে একমাত্র অ্যাটর্নি জেনারেল কিন্তু উপস্থিত থাকতে পারেন এই যৌথ অধিবেশনে বাইরের লোক হিসেবে। এবার দেখব লোকসভার বিভিন্ন আলোচনার সময় বা লোকসভার বিভিন্ন ঘটনার ডিউরেশন। প্রথম সময় হচ্ছে 11টা থেকে 12টা হচ্ছে কোয়েশ্চেন আওয়ার, এটা লোকসভা অধিবেশনের প্রথম ঘন্টা। তারপরে দেখো 12টা থেকে 1টা পর্যন্ত ধরা হয় 0 আওয়ার। এই 0 আওয়ার নিয়ে রিসেন্ট পরীক্ষাগুলোতে অনেক প্রশ্ন এসছে। বলছে এই 0 আওয়ারে কী ঘটনা ঘটে? বলছে পূর্ব নির্ধারিত বিষয়গুলো যেগুলো আগে থেকে বলা ছিল না, সেগুলো ছাড়াও প্রশ্ন কিন্তু এই 0 আওয়ারে চলে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, 12টা থেকে 1টা উল্লেখ থাকলেও এর কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা কিন্তু জারি করা নেই। পার্লামেন্টারি কনস্টিটিউশনের কোনো লেখা কিন্তু নির্দিষ্ট সময় জারি করা নেই এই 0 আওয়ারের ডিউরেশন কতক্ষণ। সাধারণভাবে 12টা থেকে 1টা পর্যন্ত ধরা হয় 0 আওয়ার।
এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 0 আওয়ার, এটা বারবার পরীক্ষায় এসছে। লোকসভার যে লাস্ট পর্যায়ে বা শেষ পর্যায়ে বা লাস্ট সেশন, তাকে বলা হচ্ছে লেম ডাক সেশন। লোকসভার লাস্ট পর্যায়কে বলা হচ্ছে লেম ডাক সেশন। তাহলে সেশন 3টে, একটা কোশ্চেন আওয়ার, একটা 0 আওয়ার, একটা লেম ডাক সেশন। কোশ্চেন আওয়ার, 0 আওয়ার, লেম ডাক সেশন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য 0 আওয়ার, কারণ এই 0 আওয়ার নিয়ে প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই এসছে পরীক্ষায়। এইবার আমরা দেখব বিভিন্ন সংসদীয় কমিটিগুলি। দেখো কমিটিগুলির মধ্যে সবচেয়ে জরুরি হলো এস্টিমেট কমিটি। এখান থেকে কী কী প্রশ্ন আসে দেখো, এর সদস্যদের কার্যকালের মেয়াদ 1 বছর। এস্টিমেট কমিটি সদস্য সংখ্যা 30 জন। স্থায়ী কমিটিগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এটাও গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এর সদস্য সংখ্যা আসে, সদস্য সংখ্যা 22 জন। 15 জন লোকসভা থেকে আর 7 জন হচ্ছে রাজ্যসভা থেকে। সদস্যদের কার্যকাল 1 বছর। প্রসঙ্গত উল্লেখ্য, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা রয়েছে, এতে কিন্তু বিরোধী দলনেতা কিন্তু এর সদস্য হন। তো দেখো স্থায়ী কমিটিগুলোর মধ্যে এই এস্টিমেট কমিটি আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এই দুটো কমিটির নাম তোমরা মনে রেখো। হ্যাঁ, আর যতগুলো স্থায়ী কমিটি আছে সবচেয়ে আকারে বড় হচ্ছে এস্টিমেট কমিটির সদস্য 30 জন। আর একটা বিষয় আরেকটা বললাম যেটা পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে, সেটা হচ্ছে লোকসভার যে বিরোধী দলনেতা তিনি কিন্তু এই অ্যাকাউন্ট কমিটির, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান হন কিন্তু বিরোধী দলনেতা। তো আরেকটা বিষয় যেটা তোমাদের জানার দরকার রয়েছে বলে মনে হলো, সেটা হলো সংসদীয় বিল ক রকমের হয়। দেখো সংসদীয় বিল 4 রকম হয়। একটা হচ্ছে সাধারণ বিল বা অর্ডিনারি বিল, 2 নম্বর হচ্ছে মানি বিল, এটা আর্টিকেল 110, এটা লাগবে জানতে। রাজস্ব বিষয়ক বিল বা ফিনান্সিয়াল বিল, আর এটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এই 4 ধরনের বিল কিন্তু, সংসদীয় বিল কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের সংসদে। এটা একটু প্রাথমিক স্তরে জানলে ভালো হয়।